নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু হলো ২০২৫। পুরনো বছরকে পাশ কাটিয়ে সমস্ত দুঃখ দুর্দশা ভুলে নতুন উদ্যমে নতুন প্রত্যাশায় ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছে দেশবাসী। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে উদযাপন করা হয়েছে 31st নাইট। নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি ফোটানো সহ ছিল ফানুস ওড়ানোরও আয়োজন। আরাফাত ইসলামের রিপোর্ট। ঘড়ির কাঁটা নতুন বছর ছুতেই অবিরত আতশবাজির ঝলকানিতে বর্ণিল হয়ে ওঠে রাজধানীর রাতের আকাশ। পাশাপাশি ফুটতে থাকে পটকা, বিকট শব্দে প্রকম্পিত হয় চারপাশ। নতুন বছরকে বরণ করে নিতে এভাবেই একযোগে ঢাকার বিভিন্ন এলাকার ছাদ ও খোলা স্থান থেকে আতশবাজি ফোটানো হয়। অনেকেই আবার ফানুস উড়ায়। যদিও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানীতে এমন আয়োজন বন্ধের উদ্যোগ ও আহ্বান ছিল। 31st নাইট ঘিরে রাজধানী জুড়ে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়। বর্ষবরণ ঘিরে রাজধানীর 5 তারকা হোটেলগুলো সেজেছিল বর্ণিল সাজে। বাহারি রঙের পোশাকে সুসজ্জিত হয়ে আনন্দে মেতে ওঠেন নানা বয়সী মানুষ। কেউ আসেন পরিবার, আবার কেউ আসেন বন্ধুবান্ধব নিয়ে। অনেক অনেক এনজয় করেছি। আমরা সবসময় বিদেশে, আমি লস অ্যাঞ্জেলেসে থাকি, ওখানে সবসময় করা হয়, বাট এইবার বাংলাদেশে একটু অন্যরকম। ডিজে পার্টিটা এত ভালো লেগেছে যে পরিবেশটাকে অন্যরকম করে দিয়েছে। দেশবাসী যাতে একটু শান্তিতে থাকে, স্বস্তিতে থাকে। 2025 সাল সবার জীবনে শুভ হয়ে উঠুক এবং বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনুক। নিষেধাজ্ঞা অমান্য করে ফানুস উড়ানোর ঘটনায় রাজধানীর ধানমন্ডি ও মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস। এছাড়া বর্ষবরণ উদযাপন করতে গিয়ে 2 শিশুর অগ্নিদগ্ধ হওয়ারও খবর পাওয়া গেছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। দেশের রপ্তানি আয় বাড়াতে পণ্যের পাশাপাশি সেবা খাতেও মনোযোগ দেওয়ার জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনকালে তিনি এমন আহ্বান জানান। রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাণিজ্য মন্ত্রণালয় মাসব্যাপী এই মেলার আয়োজন করছে। আয়োজক বাংলাদেশ ছাড়াও 7টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ মোট 361টি প্রতিষ্ঠান এই মেলায় নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা এবং ছুটির দিনে রাত 10টা পর্যন্ত মেলা চলবে। উদ্বোধন করতে গিয়ে প্রধান উপদেষ্টা দেশের রপ্তানি আয় বাড়ানোর জন্য সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন। এ সময় তিনি ফার্নিচার পণ্যকে 2025 সালের জন্য বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন। পণ্যের মান উন্নয়নে সেবা প্রদানকারী সংস্থাগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে। রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থার বিদ্যমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা সংক্রান্ত গ্যাপ নিরূপণের জন্য সার্ভে করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে হবে। পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমি আমাদের ব্যবসায়ী মহলকে অনুরোধ জানাচ্ছি। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, পাঠ্য বই যেন শিক্ষার্থীদের হাতে সময় মতো না পৌঁছায় সেজন্য গত কয়েক মাস ধরে ষড়যন্ত্র হয়েছে, যা এখনও চলছে। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধনকালে তিনি কথা বলেন। অনুষ্ঠানে এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর ডক্টর একেএম রিয়াজুল হক বলেন, প্রতি বছর বই উৎসবের নামে আর্থিক অপচয় রোধে এখন থেকে অনলাইনে বই উৎসবের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবছর মোট প্রায় 41 কোটি বই বিনামূল্যে বিতরণ করবে, যার মধ্যে 6 কোটি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে। জানুয়ারির 20 তারিখের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থী বই হাতে পাবে বলেও জানান রিয়াজুল হক। কেউ সন্দেহের ঊর্ধ্বে না, সেটা মন্ত্রণালয়ের ভিতরে হোক, বাইরের ব্যবসায়ীরা হোক, মজুদদাররা হোক, সিন্ডিকেট হোক, যেই হোক। এই জন্যই বলছি, আমি কাউকে এখন দোষারোপ করছি না, কিন্তু এই অভিজ্ঞতা এবং এটার অনুসন্ধান কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে এই বই ছাপার বাণিজ্যকে কি করে আরো সুশৃঙ্খল করব এবং এতে
বা যে একচেটিয়া ব্যবসা সেটা কমিয়ে আরো উন্মুক্ত করব, সেটা প্রচেষ্টা চালিয়ে যাব। এটা আমাদের শিক্ষণীয় একটা বিষয় হয়ে থাকবে। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কক্সবাজার সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকের সমাগমে আতশবাজি আর ফানুসবাতির বর্ণিল আলোর আলোকসজ্জায় পালিত হল 31st নাইট। নতুন বছরকে স্বাগত জানাতে রাত 12টার পর আধা ঘন্টা ধরে পর্যটকেরা আতশবাজি আর ফানুসবাতি জ্বালিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। 31st নাইটে সৈকতের উন্মুক্ত স্থানে যে কোনো ধরনের উৎসব কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা ছিল প্রশাসনের। সন্ধ্যার পর থেকে সৈকতে আতশবাজি না ফোটাতে এবং ফানুসবাতি না জ্বালাতে মাইকিং করা হয়, কিন্তু রাত গভীর হতেই আতশবাজির মুহুর্মুহু আওয়াজে সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা, কলাতুলি, সিগাল পয়েন্ট আলোকময় হয়ে ওঠে। তবে সৈকত সহ বিভিন্ন স্পটে ট্যুরিস্ট পুলিশের সতর্ক টহল জোরদার থাকায় 31st নাইটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর। বাজে ফুটাইছে অনেক, তারপরে সামনে থেকে নিউ ইয়ার পার্টি, এটা অনেক ভালো লাগতেছে। আম্মু আমার পুরো ফ্যামিলি আসছে। কেমন লাগছে এগুলো দেখে? সব অনেক ভালো লাগছে। পাইলট ছাড়াই চাঁদপুরে চলছে কার্গো জাহাজ সহ অন্যান্য নৌযান, এতে বাড়ছে দুর্ঘটনা। আইন অনুযায়ী চাঁদপুর অঞ্চলের 850 কিলোমিটার নদীপথে মালবাহী লাইটার জাহাজ, ব্ল্যাকহেডস সহ বিভিন্ন নৌযান পাইলট ছাড়া চলাচলের কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন অভ্যন্তরীণ নৌ পরিবহনের যুগ্ম পরিচালক। সম্প্রতি চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আল বাখিরা জাহাজে 7 খুনের পর তদন্তে বেরিয়ে আসে এসব তথ্য। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। বাল্কহেডের সাথে লঞ্চ নৌকার সংঘর্ষ, ডুবোচরে আটকাসহ প্রায় দুর্ঘটনার কবলে পড়ে বড় বড় নৌযানগুলো। প্রাণহানির ঘটনাও ঘটে। অবশেষে বেরিয়ে এসেছে থলের বিড়াল। বেশিরভাগ নৌযান চলছে পাইলট ছাড়াই। সম্প্রতি চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে 7 খুনের পর তদন্তে বেরিয়ে আসে এসব চাঞ্চল্যকর তথ্য। তদন্তে দেখা যায় ওই কার্গো জাহাজে ছিল না কোনো পাইলট। পাইলটের কাজ হলো জাহাজের মাস্টারের সাথে থেকে নদীর গতিপথ মনিটরিং করা, যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয়। চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন জেলায় নৌপথে পণ্য পরিবহনের যে কয়টি রুট রয়েছে তার মধ্যে অন্যতম চাঁদপুরের মধ্য বদ্বীপ অঞ্চল। আইন অমান্য করে এই রুট দিয়ে নানা কৌশলে পাইলট ছাড়া শত শত নৌযান চলাচল করছে। পাইলট চ্যানেলটাকে দেখিয়ে দেবে, সুন্দর মতো জাহাজটা নিরাপদে যাইতে পারবে। যারা পাইলটবিহীন চলাফেরা করে তারা বিভিন্ন জায়গাতে ডুবোচরে আটকা এবং দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। যে মালিকগুলি পাইলটবিহীন চলাফেরা করার জন্য মাস্টারদেরকে বা বিভিন্ন রকমের চলাফেরা করে, এই জন্যই তারা দুর্ঘটনা কবলিত হয় বেশি। সার্ফার সাজা চালাতে গেলে আমরা যে প্রশস্ত জায়গার দরকার, ওই প্রশস্ত জায়গা সব জায়গায় পাওয়া যায় না। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন অভ্যন্তরীণ নৌ পরিবহনের যুগ্ম পরিচালক। বাধ্যতামূলক পাইলটেজ নৌ রুটের আওতায় চাঁদপুর দিয়ে চলাচলকারী নৌযানসমূহ যাতে পাইলট নিয়ে চলাচল করে, সেই জন্য আমরা রীতিমতো সবসময় তদারকি করছি। সম্প্রতি আমি ভিজিলেন্স কার্যক্রম পরিচালনা করছি। পাইলটবিহীন চলাচলের ক্ষেত্রে আমরা অবশ্যই এই কার্যক্রম আরও জোরদার করব। দুর্ঘটনা এড়াতে দ্রুত নৌযানগুলোতে পাইলট দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। তরুণ উদ্যোক্তাদের ধারণাগুলোকে প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রদর্শনের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনকালে তিনি এমন নির্দেশনা দেন। দেশের রপ্তানি আয় বাড়াতে পণ্যের পাশাপাশি সেবা খাতেও মনোযোগ দেওয়ার জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। নজরানা চৌধুরী রিপোর্ট। বছরের প্রথম দিন থেকেই শুরু হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাণিজ্য মন্ত্রণালয় মাসব্যাপী এই মেলার আয়োজন করছে। আয়োজক বাংলাদেশ ছাড়াও 7টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ মোট 361টি প্রতিষ্ঠান এই মেলায় নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। এ সময় প্রধান উপদেষ্টা তরুণ উদ্যোক্তাদের ধারণাগুলো বাণিজ্য মেলায় প্রদর্শনের উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানান। এই যে কাজটা করছে সে ছোট্ট একটা জায়গায়, আপনি তার
ছোট ছোট জায়গা বন্টন করে দেন, সে শুধু দেখাবে, বোঝাবে কি কত বিনিয়োগকারী আসবে তার কাছে। এই তো মেলার উদ্দেশ্য, যোগাযোগটা করে দেওয়া, খাপে খাপে মিলিয়ে দেওয়া। সেরকম ভাবে তরুণ তরুণীদের করতে পারি, বয়স্কদের করতে পারি। প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি। দেশের রপ্তানি আয় বাড়ানোর জন্য সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে ডক্টর ইউনূস পণ্যের বহুমুখীকরণের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তিনি ফার্নিচার পণ্যকে 2025 সালের জন্য বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন। সরকারি পৃষ্ঠপোষকতায় স্থানীয় পণ্যের মান উন্নয়নে সেবা প্রদানকারী সংস্থাগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে হবে। পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমি আমাদের ব্যবসায়ী মহলকে অনুরোধ জানাচ্ছি। মেলা উদ্বোধনের পর প্রধান উপদেষ্টা মেলার বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টল পরিদর্শন করেন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা এবং ছুটির দিন রাত 10টা পর্যন্ত এই মেলা চলবে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বছরের প্রথম দিনে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা হাতে পেল নতুন বই। তবে দেশের সব প্রান্তের সব শিক্ষার্থীর হাতে একযোগে নতুন বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, পাঠ্য বইয়ে পরিমার্জন ও বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সম্ভব হয়নি। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। নতুন বছরের প্রথম দিনের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত দেশের সব শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দিতে না পারলেও অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে সেই সব বই, যা উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা। এ সময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান জানান, আগামী 20 জানুয়ারির মধ্যে সব শ্রেণীর শিক্ষার্থীরাই হাতে পাবে সব পাঠ্য বই। উৎসবের বাহুল্য বাদ দিয়ে আমরা শিক্ষাবর্ষের শুরুতে সকলের নিকট বই পৌঁছে, গুণগত মানসম্পন্ন বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই, 10 তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় 8টি বই এবং 20 তারিখের মধ্যে সকল বই যাবে। সেই সঙ্গে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জোর দিয়ে সেই 5 তারিখের মধ্যে, জানুয়ারির 5 তারিখের মধ্যে দশম শ্রেণীর সকল বই দেওয়ার আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা জানান, এবছর সব পাঠ্য বই দেশের ছাপাখানায় ছাপানো হয়েছে। বিগত বছরের তুলনায় উন্নত করা হয়েছে কাগজ এবং ছাপার মান। শিক্ষা উপদেষ্টা জানান, সব পাঠ্য বই দলীয় রাজনীতির প্রভাবমুক্ত করা হয়েছে। পরিমার্জন করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিকের 441টি বই। শিক্ষার্থীরা যাতে সঠিক সময়ে হাতে সব পাঠ্য বই না পায়, সেজন্য নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে অনেক ষড়যন্ত্র ছিল, এমনকি আজকে সকালেও আমি দেখেছি যে বই বিতরণের ক্ষেত্রে কোনো জেলায় ষড়যন্ত্র করেই ওগুলো আটকিয়ে রাখা হয়েছিল। আমাদেরকে যে কত ধরনের, কত দিক থেকে বিপরীতমুখী শক্তির সম্মুখীন হতে হয়েছে এটা কল্পনাতীত। এই বিপরীতমুখী শক্তি যে কত জায়গা থেকে আসছে সেটা আমরা বুঝতেও পারি না। বছরের প্রথম দিনে যেসব শিক্ষার্থীরা হাতে নতুন বই পেয়েছে তাদের মধ্যে ছিল উচ্ছ্বাস। বছরের শুরুতে নতুন বই পেয়ে আমি খুব খুশি হয়েছি। বছরের শুরুতে নতুন বই পেয়ে আমি অনেক খুশি। নতুন বই পড়তে অনেক ভালো লাগে। এদিকে অন্য শ্রেণীর শিক্ষার্থীরা এনসিটিভির নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে নতুন সব পাঠ্য বই। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আগে সংস্কার পরে নির্বাচন, এমন বক্তব্য কোনো অর্থ বহন করে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চলবে। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগীদেরও চিহ্নিত করতে হবে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
24 জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে সমান তালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেয় ছাত্রদল। ছাত্র জনতার আন্দোলন সেটা কিন্তু ছিল এই স্বৈরাচারী গণতান্ত্রিক সরকার হাসিনার তার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শুধু গণতান্ত্রিক অধিকার নয়, অর্থনৈতিক প্রতিষ্ঠার আন্দোলন। এবং সেই আন্দোলনে দেশের সাধারণ ছাত্রদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিল। মানব সভ্যতা বিকশিত হয়েছে সংস্কারের মাধ্যমে। আগে নির্বাচন, পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সততা নীতি আদর্শ নিয়ে আগামীর বাংলাদেশ গঠনে ছাত্রদল বলিষ্ঠ ভূমিকা পালন করবে এমন প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটির নেতারা বলেছেন, অতীতে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্যের বিলুপ্ত করা হবে। আমাদের প্রতিজ্ঞা হলো আমরা সততা নীতি আদর্শ নিয়ে এই ছাত্রদলের নেতাকর্মীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। এদিকে চট্টগ্রামে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। একটি সরকারকে সমর্থন দিয়ে নিজের ফায়দা উসুল করেছে, এদের সাথে আমার কিসের কথা, আমার কি কথা থাকতে পারে এদের সাথে? সুতরাং আপনাদেরকে এই অবস্থান নিতে হবে। যদি নিতে পারেন তাহলে আপনারা সফল হবেন। বিএনপি ক্ষমতায় গেলে সংসদের মাধ্যমে 31 দফা বাস্তবায়ন করবে বলেও জানান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সাহায্য প্রার্থীদের তালিকা যেন প্রশ্নবিদ্ধ না হয় সে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সকল কার্যক্রম ও হিসাব প্রকাশ উপলক্ষে ফাউন্ডেশন কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সার্জিস আলো বলেন, আহত না হয়েও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে অর্থ সহায়তা যাচ্ছেন অনেকেই। এই সংকট সমাধানের চেষ্টা চলছে। এখন পর্যন্ত ফাউন্ডেশন থেকে 2229 জন শহীদ ও আহত পরিবারকে 32,700,000 টাকা সহযোগিতা করা হয়েছে বলেও জানান সার্জিস। প্রশ্নের জবাবে তিনি জানান, অর্থ সহায়তার পাশাপাশি আহতদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। আমাদের এখানে এমন অনেক ফাইল এসেছে যারা নিজের এখন বানিয়ে আনছে ওইভাবে, বিভিন্ন হসপিটাল থেকে, প্রাইভেট হসপিটাল থেকে ডাক্তারদের সাইন, ইভেন ওই সাইন তারা নীলক্ষেতও বানাচ্ছে, এই প্রুফও আমাদের এখানে আছে। সো আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে যেন আমাদের এই লিস্টটা প্রশ্নবিদ্ধ না হয়। সেনাপ্রধান হিসেবে তার মেয়াদকালে নিজে রাজনীতিতে নাক গলাবেন না, রাজনৈতিক পরিমণ্ডলে সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে দেবেন না, এটা স্পষ্ট অঙ্গীকার, এমনটা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা সদর দফতরে দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা, অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর সমর্থন, নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য সহ বেশ কিছু বিষয়ে সেনাপ্রধানের ভাবনার কথা উঠে এসেছে। সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেছেন, সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছে। তারা যে ধরনের সহায়তা চাইছে সেভাবেই সহায়তা দিচ্ছেন এবং দেবেন। রাজনীতিতে হস্তক্ষেপ না করা প্রসঙ্গে তিনি বলেন, তিনি মনে প্রাণে বিশ্বাস করেন রাজনীতিবিদের বিকল্প রাজনীতিবিদেরাই, তাদের বিকল্প সেনাবাহিনী নয়। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিক। সকালে খুলনায় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিক পালন করা হয়। এ সময় জেলা ও মহানগর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বরিশালে দলীয় কার্যালয়ের সামনে মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরে জেলা ও মহানগর ছাত্রদল নগরীতে পৃথক র্যালি বের করে। যশোরের লালদিঘি পাড়ে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নাটোরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিককে কেন্দ্র করে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। সারা দেশের মতো বরগুনায়ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বগুড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও নেত্রকোনা, জয়পুরহাট, ভোলা ও চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় কিংবা ভিন্ন কোনো উদ্দেশ্য আছে তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। বলেছেন, রাষ্ট্র এবং রাজনীতির পরিবর্তনের জন্য নির্বাচন ও সংস্কার দুটোরই প্রয়োজন আছে। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি বলেন, মানুষ নতুন কোনো দলকে গ্রহণ করবে নাকি বর্জন করবে তা নির্ধারিত হবে নির্বাচনের মাধ্যমে। ইমরুল হাসানের রিপোর্ট। প্রতিষ্ঠার ৪৬ বছর পার করল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। হঠকারী কিছু করে সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বিনষ্ট হতে দেয়া যাবে না। কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবার পরিস্থিতি সৃষ্টি না হয়, এ ব্যাপারে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। নতুন দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারেক রহমান বলেন, ভোটের মাধ্যমে নির্ধারণ হবে তাদের গ্রহণযোগ্যতা। সংস্কার ও নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থানও তুলে ধরেন তিনি। দেশে প্রয়োজনে আরো নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে, এটি গণতান্ত্রিক রীতি। এ নিয়ে বিচলিত হবার কোনোই কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। বিএনপি মনে করে, রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। সংস্কারের অগ্রাধিকার ভুল হলে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে জনগণ প্রশ্ন তুলব বলে মনে করেন তারেক রহমান। ইতিমধ্যেই জনগণের মনে প্রশ্ন উঠেছে, পলাতক স্বৈরাচারের আমলে সৃষ্ট বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার ভেতর আনতে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে। ফ্যাসিস্ট আমলে দায়ের করা লক্ষ লক্ষ মামলায় এখনো কেন প্রতিদিন অকারণে মানুষকে আদালতের বারান্দায় ছুটোছুটি করতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার নির্ধারণের ব্যর্থতার পরিচয় দিলে ষড়যন্ত্রকারীরা ২০২৪ সালের গণ অভ্যুত্থানের স্পিরিট বিনষ্ট করার সুযোগ নেবে। আলোচনায় বিএনপির মহাসচিব বলেন, সংস্কারের নামে এমন কিছু মেনে নেওয়া হবে না যাতে গণতন্ত্র বিঘ্নিত হয়। মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সমাজের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে, কিন্তু তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমার গণতন্ত্রকে বিঘ্নিত করবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের দাবি মেনে সবার সাথে আলোচনা করে 15ই জানুয়ারির মধ্যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়া সম্ভব বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। নতুন বছরে জুলাই অগাস্ট হত্যাকাণ্ডের বিচার, রাজনৈতিক মতৈক্য গড়ে প্রস্তাবিত সংস্কার এবং নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করাই সরকারের লক্ষ্য বলেও জানান সৈয়দা রিজওয়ানা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। সচিবালয়ে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদনে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা। বলেন, তারপরও সব বিষয়ে নিশ্চিত হবার জন্যই আলামত বিদেশে পাঠানো হয়েছে। যদি সত্যি এটা নাশকতা হতো তাহলে ঘটনাটা কিরকম ঘটতে পারত সেটা দেখিয়েছেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা বলেন, নতুন বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে চায় সরকার। তবে মূল লক্ষ্য তিনটি: বিচার নিশ্চিত করা এই জুলাই আগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা। আরেকটা হচ্ছে আমাদের
নির্বাচনের একটা ক্লিয়ার রোড ম্যাপ ডেভেলপ করা। আর যে কোনো দেশে অভ্যুত্থানের পর ঘোষণাপত্র দেওয়া হয় উল্লেখ করে পরিবেশ বিষয়ক উপদেষ্টা বলেন, এ বিষয়ে সবার সাথে আলোচনা শুরু হয়েছে। 15 জানুয়ারির মধ্যেই সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেয়া অসম্ভব নয়। শিক্ষার্থীরা যখন প্রোক্লেমেশনের কথা বলেছেন, সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ নেই, কোনো কারণও নেই, কিন্তু আমরা সরকারের অবস্থান থেকে চেয়েছি যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রোক্লেমেশন হোক। সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখন হয়তো ড্রাফটিংয়ের প্রক্রিয়ায় আমরা 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব। এটা অসম্ভব কোনো কিছু। কোনো দল নির্বাচন করতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলেও জানান তিনি। এখনো পর্যন্ত তো সরকার এই ব্যাপারে কোনো মতামত জানায়নি। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বছরের শুরুতে রাজধানী সহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে, কুয়াশার স্থায়িত্ব এবং বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। দুদিন পর এই অবস্থার কিছুটা উন্নতি হবে, তবে আগামী 10 দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। মেজবা হাসানের রিপোর্ট। কুয়াশার চাদরে মোড়ানো দেশের উত্তরাঞ্চল। নতুন বছরের প্রথম দিনে সূর্যের আলো দেখেনি এ অঞ্চলের মানুষ। সেই সাথে হিমেল বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আর দিনাজপুরে দিনের সর্বনিম্ন তাপমাত্রায় শীত অনুভূত হচ্ছে আরও বেশি। প্রচণ্ড ঠান্ডা আজকে সারা দিন বাতাস, শীতের বস্ত্র নাই, কাপড় নাই, কম্বল নাই, কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা খাবো? আমাদের মতো মানুষের এখন বাইরে বাড়ানোর মুশকিল হয়ে গেছে। দেশের কয়েকটি স্থানে কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিলেও কমেনি কুয়াশা ও শীতের দাপট। মানে একটার পরে মনে একটু হালকা রোদ দিছিল, তারপরে আবার বাতাসের জন্য ঠান্ডা বাইরে বের হতে যাচ্ছে না আর কি। ঠান্ডা খুব, ছেলে পেলে নাই, ছাত্রছাত্রী নাই, ব্যবসা একদম চলতেছে না আমাদের। খুব কষ্ট হচ্ছে, পুরো বয়স্ক লোকের বাচ্চাদের, অসুস্থ লোকের কষ্ট হচ্ছে, এমন ঠান্ডা দিনাজপুরে আছে। আবহাওয়া অফিস বলছে আরও 3 দিন থাকতে পারে বাতাসের তীব্রতা। হিমেল বাতাস ও কুয়াশা কেটে গেলে হতে পারে বৃষ্টিপাত। সেই সাথে শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। অনেক সময় দেখা যাবে যে টেম্পারেচার অনেক কমে আসছে, কিন্তু বাতাস নাই, তো মোটামুটি একরকম পজিশন। আর এখন যদি বাতাসটা থাকে, ওই আমাদের কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহের একটা অবস্থা তৈরি করেছে। এরকম পরিস্থিতি থাকতে পারে 3 তারিখ পর্যন্ত। আমরা ধারণা করছি যে 10 তারিখের কাছাকাছি সময় হয়তো বা বাংলাদেশে কিছু অংশ কোল্ড ওয়েভ আসতে পারে। এর আগে তেমন একটা সম্ভাবনা আমরা দেখি না। এদিকে শীতে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। শীতের প্রকোপে এখানে কিছু ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া এবং ডায়রিয়া এবং পাতলা পায়খানা সহ অন্যান্য রোগেও আক্রান্ত হচ্ছে। ঠান্ডা, কাশি, জ্বর, ভর্তি না করে ওষুধ নিয়ে গেছিলাম বাসায়, ঠান্ডা কমছে না, কালকে ভর্তি করছি। বাচ্চা নিউমোনিয়া হচ্ছে, মোটামুটি 4 দিন হয়েছে, মোটামুটি বাচ্চা একটু সুস্থ। শীতে সচেতন থাকার পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। ডিসেম্বরে রেমিটেন্স এসেছে 263 কোটি 90 লাখ মার্কিন ডলার, একক মাস হিসেবে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। দেশীয় মুদ্রায় এই রেমিটেন্সের পরিমাণ 31,668 কোটি টাকা। সেই হিসেবে দৈনিক দেশে এসেছে গড়ে 8 কোটি 51 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ডিসেম্বর মাসে দেশে রেমিটেন্স এসেছে 263 কোটি 90 লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময় এসেছিল 199 কোটি 10 লাখ ডলার। এর আগে 2020 সালের জুলাইয়ে এসেছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স। সে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন 259 কোটি 82 লাখ ডলার রেমিটেন্স। তবে এবার ভাঙল সেই রেকর্ড।